আমাদের জল, মহাসাগর, খাবার, খেলার মাঠ, চারপাশের প্রায় অনেক কিছুই দূষিত এবং আমরা প্রায় সবাই কোনো না কোনোভাবে পৃথিবীর এই দূষণের জন্য দায়ী। আমরা পরিবেশের যা ক্ষতি করছি তার পরিণতি নিয়ে ভাবি না, অথবা তার বিকল্প জানিই না। তবে জেনে রাখাই পরিবর্তনের প্রথম ধাপ। নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দেবী সাহা। আজকের পর্বে থাকছে পৃথিবীর বৃহত্তম টেক্সটাইল হাবগুলোর মধ্যে একটা পশ্চিম ভারতের গুজরাট। সেখানকার কিছু কোম্পানি তাদের বর্জ্য জলকে প্রাকৃতিক উপায়ে পুনর্ব্যবহার করে। গুজরাটে এক বাবা মেয়ে মিলে জলের তলায় ডুব দিয়ে নিয়মিত প্লাস্টিক পরিষ্কার করেন। মানুষজনকেও পাশে পাচ্ছেন তাঁরা। চেন্নাইয়ের আবাসনের বাসিন্দারা জৈব বর্জ্য আলাদা করছেন, জৈব আবর্জনা সংগ্রহ করে সার হিসেবে ব্যবহার করেন তাঁরা। সুতির একজোড়া জিন্স তৈরিতে প্রায় ৮,০০০ লিটার জল লাগে। তুলো গাছের চাষেও এমনিতে অনেক জল খরচা হয় এবং তুলোর শিল্প প্রক্রিয়াকরণ পদ্ধতিতেও প্রচুর জল লাগে। আচ্ছা, এভাবে বিপুল পরিমাণ জল অপচয় না করে কি সুন্দর পোশাক তৈরি করা সম্ভব? চলুন গুজরাটের ভাদোদারায় একটি টেক্সটাইল হাবে ঘুরে আসা যাক। রঙিন এবং সুন্দর ভারতীয় পোশাক, কিন্তু বিশ্বে জল দূষণের প্রায় ২০% জন্য দায়ী পোশাক শিল্প। বিশেষ করে কাপড়ের রং দেয়া আর ফিনিশিংয়ের ধাপটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। দীর্ঘদিন ধরে জল সংকটে ভুগছে ভারত। শুধু জলবায়ু পরিবর্তন না, জলের অতিরিক্ত ব্যবহারও এর অন্যতম কারণ। আমাদের বুঝতে হবে চিরাচরিত ডাইং প্রিন্টিং পদ্ধতিতে প্রচুর জল লাগে। ভারত এই সমস্যা মোকাবেলার চেষ্টা করছে। পরিবেশ নীতিতে জিরো লিকুইড ডিসচার্জ এর উপর জোর দিয়েছে সরকার, অর্থাৎ কোম্পানিগুলো কারখানার বাইরে তাদের বর্জ্য জল ফেলতে পারবে না। তবে বাস্তবতা ভিন্ন। বিশ্বের অন্যতম বৃহৎ টেক্সটাইল কেন্দ্র ভারতের গুজরাটে ১৫০০-এর বেশি বড় ও মাঝারি কোম্পানি রয়েছে। তারা ক্রমাগত অপরিশোধিত বর্জ্য জল নদীতে ফেলছে, কারণ জল পরিশোধনের প্রযুক্তিগুলো ব্যয়বহুল হওয়ায় তাদের মুনাফা কমে যেতে পারে। তবে এক্ষেত্রে গুজরাটের বোধি নামের সংস্থাটি ব্যতিক্রমী। দেশীয় কারিগরদের নিয়ে কাজ করা বোধি বর্জ্য জলকে রিসাইকেল বা পুনর্ব্যবহার করে। আমাদের জিরো ডিসচার্জ ইউনিটের সনদ রয়েছে। জিরো ডিসচার্জ ইউনিটের অর্থ আমরা বর্জ্য জল সরাসরি ফেলি না। সমস্ত বর্জ্য জল আমাদের নিজস্ব ওয়ার্কশপের মধ্যে পুনর্ব্যবহার করা হয়। আমরা পুরনো অভ্যাস থেকে বেরিয়ে এসেছি। আমাদের এই জল নিজেদেরই ইউনিটে উন্মুক্ত জমিতে বা সেচের কাজেও ব্যবহারের জন্য যথেষ্ট উপযোগী। বোধি তাদের বর্জ্য জল প্রাকৃতিকভাবে পরিশোধন করে। এটি কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করেছেন সহ-প্রতিষ্ঠাতা প্রদীপ সিনহা। কাছ থেকে লক্ষ্য করলে দেখবেন ফ্লক্স জড়ো হচ্ছে এবং খুব দ্রুতই সেগুলো নিচে জমা হবে। এখানেই বর্জ্য জলের প্রাথমিক পরিশোধন হয়। ফিটকিরি ও চুনের দ্রবণ বড় বড় কণার ক্লাস্টার বা ফ্লক্সগুলোকে একত্রিত হতে সাহায্য করে, যা সহজেই অপসারণ করা যায়। দেখুন, নিচে কাদা কাদা অংশগুলো থিতিয়ে পড়েছে। উপরের জল মোটামুটি পরিষ্কার। আরো বেশি সময় রেখে দেওয়া হলে উপরের অংশ আরো স্বচ্ছ হবে। এই উদ্ভিদগুলো শোভা বর্ধনের জন্য নয়, জল পরিশোধনে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমনকি ভারী ধাতু অপসারণ করতে পারে। এই গাছ আসলে কিছুই করছে না। গাছের শেকড়ে ব্যাকটেরিয়া থাকে। জল এই জৈব স্তরের মধ্য দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটি প্রথমে বালির স্তর এবং তারপরে নুড়ির স্তরের মধ্য দিয়ে যায়। এভাবে এই বিশুদ্ধ হয়ে যায়। জলে থাকা যে কোনো কণা ফিল্টারে আটকা পড়ে। বর্জ্য জলের পুনর্ব্যবহার দূষণ কমানোর একটি উপায়। কিন্তু ফ্যাব্রিক প্রিন্টিংয়ের উপর নির্ভর করেও বর্জ্য জলের পরিমাণ কম বেশি হতে পারে। গুজরাটের রাসায়নিক কোম্পানি জাইডেক্স প্রচলিত প্রিন্টিং পদ্ধতির বদলে তারা রঞ্জক বা পিগমেন্ট দিয়ে প্রিন্টিং করে, যা তুলনামূলক পরিবেশ বান্ধব। এক্ষেত্রে পোশাকে সরাসরি রঞ্জক দেওয়ার বদলে পিগমেন্টের পেস্ট দিয়ে প্রিন্ট করা হয়। এতে কম জল খরচ হয় এবং পরবর্তীতে
প্রক্রিয়াকরণেরও প্রয়োজন পড়ে না। তারা অ্যাপ্রিকন নামের নতুন এক প্রিন্টিং প্রযুক্তি উদ্ভাবন করেছে, যার মাধ্যমে পিগমেন্ট প্রিন্টিংয়ের সমস্যার সমাধান হয়েছে বলে দাবি সংস্থাটির। This is a pigment-based printing solution. এটি পিগমেন্ট নির্ভর প্রিন্টিং পদ্ধতি, কিন্তু প্রথমবারের মতো এটিকে আমরা রিঅ্যাক্টিভ প্রিন্টিং এর সঙ্গে মেলাতে পেরেছি। Now, this could be related with respect to উৎপাদনের শেষে কাপড়টা হাতে নিলে কি অনুভূতি হতে পারে, পোশাক ধোয়া কিংবা ঘর্ষণের ক্ষেত্রে তা কতটা প্রতিরোধী হবে ইত্যাদির সঙ্গে এর সম্পর্ক রয়েছে। It could be also with respect to the rubbing resistance. প্রচলিত রিঅ্যাক্টিভ প্রিন্টিংয়ের তুলনায় জাইডেক্সের এই পদ্ধতি 75% পর্যন্ত জল সংরক্ষণ করতে পারে, যার কারণে 55% পর্যন্ত কম জ্বালানির প্রয়োজন পড়ে। অন্যদিকে বোধিতে প্রতিদিন গড়ে 1000 লিটার জল পুনর্ব্যবহার হয়, যার মাধ্যমে এই শিল্পের প্রচলিত কারখানাগুলোর চেয়ে তারা 1/3 কম জল ব্যবহার করে। জাইডেক্স এবং বোধি যে জৈবিক সমাধানগুলো নিয়ে এসেছে তা জলদূষণের সমস্যা কমাতে সহায়তা করছে। এগুলো খুব ছোট সমাধান বলে মনে হতে পারে, তবে সত্যি আশাব্যঞ্জক। যথাযথ পর্যবেক্ষণ এবং মূল্যায়ন সহ বাস্তব সমাধানও বটে। এটাকে একটা মডেল হিসেবে অনুসরণ করা যেতে পারে। It can be made into a model which can be replicated. পাশাপাশি উৎপাদনের কাজে লাগানোর জন্য বৃষ্টির জলও সংরক্ষণ করে বোধি। ভূগর্ভস্থ জলের চেয়ে বৃষ্টির জলে কম খনিজ থাকে, ফলে কাপড়ের রং সামঞ্জস্যপূর্ণ থাকে, যা সহজে ধুয়ে যায় না। বিশ্বের সবচাইতে বিপজ্জনক বর্জ্য বলতে পারমাণবিক বর্জ্যের কথাই মাথায় আসে। গোটা বিশ্বে 450টি এবং ভারতবর্ষে 23টি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। ভারত সরকার পারমাণবিক উপায়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়াবার পরিকল্পনা করেছে এবং দাবি করেছে এটা পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব, যা আমাদের কার্বন নেট জিরো লক্ষ্য পূরণে অত্যন্ত জরুরি। তবে উদ্ভিদও তেজস্ক্রিয় বর্জ্য উৎপাদনে সক্ষম এবং সঠিকভাবে যদি একে পরিচালনা না করা যায় তবে এর থেকেও কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। ফিনল্যান্ড পারমাণবিক বর্জ্যের সমাধানে একটি উপায় খুঁজে বের করেছে, যার থেকে গোটা বিশ্ব উপকৃত হতে পারে। মাটির 437 মিটার নিচে এসেছি আমরা। সারা বিশ্বের পারমাণবিক জ্বালানির একমাত্র স্টোরেজের ভিতরে রয়েছি আমরা। কয়েক হাজার বছরের মধ্যেও এখানে কোনো বিপদের আশঙ্কা নেই। ভূগর্ভস্থ গভীর এই সুড়ঙ্গটিকে পারমাণবিক বর্জ্যের গেম চেঞ্জার বলে মনে করা হচ্ছে। সারা বিশ্বে 10 লাখ টন পারমাণবিক বর্জ্য ছড়িয়ে আছে। কিছু ক্ষেত্রে বিষাক্ত পদার্থ পরিবেশে মিশছে। এর প্রতিকার কি তা কারো জানা নেই। ব্যতিক্রম ফিনল্যান্ড। কিভাবে এটা করছে তারা? সারা বিশ্ব কি একই উপায়ে পারমাণবিক বর্জ্য সমাধান করা যাবে? ফিনিশদের পারমাণবিক বর্জ্যের মজুদাগার নির্মাণের কথা শুনে ভেবেছিলাম সেটা মানুষের বসতির হয়তো বাইরে হবে, হয়তো আর্কটিক অঞ্চলে, কিন্তু না, আসলে রাজধানী হেলসিঙ্কি থেকে গাড়িতে এর দূরত্ব মাত্র 3 ঘন্টা। ইয়োরাইয়োকি 10,000 বাসিন্দার একটি পৌরসভা। এটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক চুল্লি স্থানও হতে যাচ্ছে। দরপত্রের মাধ্যমে 4টি জায়গার মধ্যে থেকে এই পৌরসভাটিকে বেছে নেওয়া হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের ঠিক পাশেই 2004 সালে শুরু হয় এর নির্মাণ কাজ। খুব সোজা মনে হচ্ছে, কিন্তু এটা যে সত্যিই ঘটছে সেটা একটা যুগান্তকারী ব্যাপার। পারমাণবিক জ্বালানির অত্যন্ত তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে যাতে মিশতে না পারে সেজন্য কয়েক হাজার বছর যাবৎ সেগুলো মজুত রাখার মতো জায়গার প্রয়োজন ছিল। এর মধ্যে একাধিক বরফ যুগ আসতে বা যেতে পারে এমন ভাবনাকেও মাথায় রাখতে হয়েছে। এজন্য কয়েক দশক ধরে আলোচনা, পরিকল্পনা এবং সতর্কতার সঙ্গে জায়গা ও প্রযুক্তি বাছাই করা প্রয়োজন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এমন দেশগুলো স্থায়ী স্টোরেজ ব্যবস্থা নির্মাণের জায়গা খুঁজছে, কিন্তু এখনও কেউ তা শুরু করতে পারেনি। আপনি পারমাণবিক শক্তির পক্ষে থাকুন কিংবা বিপক্ষে, এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন, কারণ বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সাময়িক মজুদাগারগুলোতে বর্জ্যের স্তূপ জমছে। কিন্তু ফিনল্যান্ডের সে চিন্তা নেই। কয়েক দশকের গবেষণা ও নির্মাণ কাজের পর আগামী কয়েক বছরের মধ্যেই স্টোরেজের কার্যক্রম শুরু হবে। ফিনিশ ভাষায় প্রকল্পটির নাম অঙ্কালো, যার অর্থ গুহা। এই প্রকল্পে বিনিয়োগ করেছে আংশিক রাষ্ট্রীয় মালিকানায় থাকা ফিনিশ পারমাণবিক বিদ্যুৎ কোম্পানিগুলো।
এবার আমরা প্রস্তুত। আমরা মাটির 437 মিটার নিচে এসেছি। মনে হচ্ছে একটা গুহায় রয়েছি। আমাদের চারপাশে স্ফটিকের মতো পাথর, যা গ্রানাইট ও মিগমাটাইট শিলার মিশ্রণ। এই জন্যই পারমাণবিক বর্জ্য সংরক্ষণের ক্ষেত্রে এই জায়গা বেছে নেওয়া হয়েছে। পাথরগুলোর বয়স প্রায় 200 কোটি বছর। এটি অবিকৃত ও শুষ্ক অবস্থায় রয়েছে। এখানে ভূগর্ভস্থ জলের চলাচলও বেশি নয়। আন্টিওরসেন এই প্রকল্পের দায়িত্বে থাকা সংস্থার প্রধান ভূতত্ত্ববিদ। এই পাথর যেন কিছুতেই দামি না হয় তার নিশ্চয়তা প্রয়োজন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেগুলো খননে আগ্রহী না হয়। এমন পাথরের সন্ধান কাজের প্রথম ধাপ, কারণ পারমাণবিক বর্জ্য অন্য যে কোনো বর্জ্যের চেয়ে আলাদা। নিম্ন, মধ্যবর্তী এবং উচ্চ, এই 3 ধরনের বর্জ্য রয়েছে। নিম্ন স্তরের বর্জ্য সাধারণত এমন জিনিস যা তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে আসে, যেমন প্রতিরক্ষামূলক সরঞ্জাম, ফিল্টার বা চিকিৎসা বর্জ্য। পারমাণবিক প্ল্যান্টে বা অস্ত্র কারখানায় ব্যবহৃত সরঞ্জাম, যেমন পাইপ বা তাপ প্রতিরোধী উপাদানগুলো মধ্যবর্তী বর্জ্য। এগুলো কয়েকশো বছর ধরে তেজস্ক্রিয় থাকতে পারে। এগুলোকে দূষণমুক্ত করে নিম্ন স্তরের বর্জ্য স্থানে বা মাটির নিচে ফেলা হয়। সমস্ত পারমাণবিক বর্জ্যের 99% পর্যন্ত এই তালিকায় পড়ে। 1% উচ্চস্তরের তেজস্ক্রিয় বর্জ্য সবচেয়ে সমস্যার। এর মধ্যে পারমাণবিক জ্বালানির রড বা পারমাণবিক অস্ত্র উৎপাদনের বর্জ্য রয়েছে। ব্যবহারের পরও এসব রডে প্রচুর শক্তি সঞ্চিত থাকে। সেগুলো থেকে অবিরাম তাপ নির্গত হয় এবং 10 লাখ বছর পর্যন্ত সেগুলোতে তেজস্ক্রিয়তা থাকতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হিসেবে সারা বিশ্বের কুলিং পুলে বা শুকনো ডাস্টে এমন বর্জ্যের পরিমাণ 10 লাখ মেট্রিক টন, যা 26টা আইফেল টাওয়ারের সমান ভারী। সেগুলোর কিছু অংশ থেকে তেজস্ক্রিয় পদার্থের বিকিরণ ঘটছে। এর সর্বোত্তম সমাধান হলো বর্জ্য ভূগর্ভের গভীরে চাপা দেওয়া, যাতে বিপদ কাটার আগে পর্যন্ত কয়েক লক্ষ বছর ধরে সেগুলো সংরক্ষিত থাকে। রডগুলো থেকে যাতে তেজস্ক্রিয়তা না বেরোয় তার জন্য সেগুলোকে ঠিকভাবে আবদ্ধ করা দরকার। ফিনল্যান্ডে ব্যবহৃত জ্বালানি রডগুলো 5 সেন্টিমিটার পুরু এবং প্রায় 5 মিটার উচ্চ তামার ক্যানিস্টারে সিল করা হয়। তারপর লিফটের মাধ্যমে ভূগর্ভে পাঠানো হয়। বিশাল লম্বা টানেল বরাবর গর্ত খোঁড়া হয়, তারপর ক্যানিস্টারগুলোকে গর্তে রাখা হয়। এত গভীর যে আমার প্রতিধ্বনি শুনতে পাবেন সেখানে। তারপরে গর্তটা বেন্টোনাইট কাদা মাটি দিয়ে ভরা হয়, যা ভূগর্ভস্থ জলকে শোষণ করে নেয়। এতে জল তামার ক্যানিস্টারে পৌঁছে ক্ষয় করতে পারে না। সবশেষে টানেলও একই উপাদান দিয়ে ভরে 6 মিটার পুরু কংক্রিটের চাই দিয়ে সিল করা হয়েছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এই ক্যাপসুল বা ক্যানিস্টারগুলো পারমাণবিক বর্জ্য ভাণ্ডারের সবচেয়ে বিতর্কের জায়গা। বেন্টোনাইট স্তরে যদি ত্রুটি থাকে বা ক্ষতিগ্রস্ত হয় এবং সালফাইড ও হাইড্রোজেনযুক্ত ভূগর্ভস্থ জল ক্যানিস্টারে পৌঁছায়, তাহলে কি হবে? গবেষকরা দেখিয়েছেন তামা ক্ষয়প্রাপ্ত হতে পারে এবং ক্যানিস্টারের দায়িত্বে থাকা কোম্পানির ধারণার অনেক আগে কয়েক দশকের মধ্যে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ নিয়ে গবেষণা এখনো চলছে। বিষয়টা নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও বিতর্ক রয়েছে, কিন্তু এর মাধ্যমে উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি হওয়ার মতো অনিশ্চয়তা নেই বলেই মনে করছে ফিনিশ পারমাণবিক নিরাপত্তা কর্তৃপক্ষ এবং পাসিভা নামের কোম্পানিটি। তাদের দাবি, ক্যানিস্টার তাদের অনেকগুলো প্রতিরক্ষামূলক স্তরের একটি। ফিনল্যান্ডে চালু থাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ বর্জ্য রাখার জন্য প্রস্তুত অঙ্কালো। তবে এখানে তেজস্ক্রিয় বর্জ্যের অবস্থানের কথা ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে জানতে পারবে, নাকি তা গোপনই থাকবে, সেটা এখনো পরিষ্কার নয়। তা সত্ত্বেও অভিনব মানসিকতার কারণে ফিনল্যান্ড অন্য দেশগুলো থেকে অনেক এগিয়ে। এক্ষেত্রে ফিনিশদের বাস্তববাদী মানসিকতার ভূমিকা রয়েছে। বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন, এই অভিন্ন বোধটি তাদের সবার মধ্যেই রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা ফেলে রাখা উচিত হবে না। এই বিষয়ে সমাজে খুব কমই বিরোধিতা রয়েছে।
ভালোভাবে নজরদারি না করলে অল্প পরিমাণ পারমাণবিক বর্জ্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তবে আমরা ভাবি যে এগুলো বিপজ্জনক নয়। এটা ঠিক যে একটা প্লাস্টিকের বোতল বিপজ্জনক নয়, তবে লক্ষ লক্ষ প্লাস্টিকের বোতল জমতে থাকলে তা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক হয়ে উঠতে পারে। আমাদের মহাসাগর থেকে পথ চলবার রাস্তা সর্বত্র প্লাস্টিক, যা পৃথিবীর জন্য মারাত্মক বিপজ্জনক। এর সমাধান খুঁজতে আমরা একটি অল্প বয়সী মেয়ের সঙ্গে কথা বলেছি। তিনি বিজ্ঞানী নন, তবে প্লাস্টিক বর্জ্যর সমাধানে তিনি যা ভাবছেন, চাইলে কিন্তু তা আমরাও ভাবতে পারি। চেন্নাইয়ের উপকূলে স্কুবা ডাইভ দিতে তৈরি অরবিন্দ ও তার 9 বছরের মেয়ে, যার একটি ব্যতিক্রমী শখ রয়েছে। আমার নাম থারাগাই আরাধনা, আমার 9 বছর বয়স। আমি 4র্থ শ্রেণীতে পড়ি। আমি সমুদ্রের তীর পরিষ্কার করি। আমি মহাসাগরগুলো আর সামুদ্রিক জীবদের রক্ষা করি। 1000 কিলো প্লাস্টিক সংগ্রহ করেছি আমি। বাবার সঙ্গে প্রথমবার সমুদ্রে ডুব দিয়ে চারপাশ দেখে অবাক হয়েছে সে। এখানে অনেক সুন্দর মাছ আছে, সেই পরিমাণ প্লাস্টিকও আছে। এই পরিস্থিতি দেখে বুঝেছি আমাকে এই প্লাস্টিক সরাতে হবে। সমুদ্র, পরিবেশ আর পৃথিবীকে রক্ষা করতে হবে। তখনই আমার মাথায় ভাবনা এসেছে। জনপ্রিয় সৈকতে প্রচুর প্লাস্টিক পড়ে থাকে, যার অধিকাংশ একবারের বেশি ব্যবহারের উপযোগী নয়। চারপাশে খেয়াল রেখে মাত্র 10 মিনিট হাঁটলে দেখবেন বোতলের চেয়ে বোতলের ঢাকনা বেশি। বোতলগুলো ঠিক জায়গায় ফেলা নিয়ে তারা সচেতন, কিন্তু ঢাকনা ফেলতে ভুলে যান অনেকে। একইভাবে সুন্দর খাওয়ার পর অনেক সময় প্লাস্টিকের চামচ ফেলে দেন তারা। আবার বাড়ি থেকে আনা হলুদ ব্যাগে প্লাস্টিক বর্জ্য ভরে নিয়ে যান অনেকে। তা সত্ত্বেও দূষণ বন্ধের একমাত্র সমাধান এগুলোর উৎপাদন বন্ধ করা। প্লাস্টিকের এই বর্জ্য পরিবেশ ও সামুদ্রিক জীবনের উপর ক্ষতিকারক প্রভাব ফেলছে। একবার আমরা রামেশ্বরমে ডাইভিংয়ে গিয়েছিলাম। তখন একটা ডুগং, যা সামুদ্রিক গাভী নামেও পরিচিত, সেটাকে দেখলাম জালে আটকা পড়ে মারা গেছে। ডুগংয়ের সংখ্যা দ্রুত কমছে। শুধু ডুগং নয়, জাল ও প্লাস্টিকের কারণে সমস্ত সামুদ্রিক জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। সি গ্রাস ডুগংয়ের চারণভূমি এবং বিভিন্ন প্রাণীর আবাসস্থল। সামুদ্রিক মাছ ও অমেরুদণ্ডী প্রাণীরা তাদের প্রজনন ও খাদ্য সংগ্রহের কাজে তা ব্যবহার করে। সামুদ্রিক ঘাসের বাস্তুতন্ত্র বজায় রাখার মাধ্যমে ডুগং পরোক্ষভাবে সমুদ্রের জীববৈচিত্র্য বজায় রাখতে ভূমিকা রাখে। আমার বাবা 18 বছর ডাইভিং করছেন। সব মিলিয়ে 30,000 কিলো বা তারও বেশি প্লাস্টিক সরিয়েছেন তিনি। আমি মাত্র 3 বছর ডাইভিং করছি। আমাদের উদ্যোগ দেখে একাধিক সংস্থা আমাদের পরিষ্কার করার কাজে ডেকেছে। আমি, বাবার বন্ধুরা সবাই মিলে প্লাস্টিক সরানোর কাজ করি। স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে অরবিন্দ আরাধনা তাদের প্লাস্টিক সংগ্রহের সাপ্তাহিক কার্যক্রম চালাচ্ছেন। এই কাজে উৎসাহীদের সংখ্যা ক্রমশই বাড়ছে, যা প্রমাণ করছে পরিবেশ সংরক্ষণে অনেকেরই কিন্তু আগ্রহ রয়েছে। আমরা সপ্তাহে 3 দিন ক্লিন আপ ড্রাইভ দিই। সমুদ্রে 5 থেকে 6 কিলোমিটারের মতো ঘুরি, যেখানে পাথর রয়েছে। যেখানেই পাথর থাক না কেন, তার আশেপাশের এলাকায় প্লাস্টিক থাকবেই। জাল এবং প্লাস্টিক সংগ্রহ করে তীরে ফিরিয়ে আনি। আমরা পুরসভার প্রক্রিয়া মেনে সেগুলো ফেলি। প্লাস্টিক দূষণ নিয়ে অরবিন্দ সচেতনতার কারণে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন ও উৎসাহ তৈরি হয়েছে। ঝড়ের 2-3 দিন পরে আমরা সমুদ্রে যাই। আপনি দেখবেন কোনো মাছ ধরি বা না ধরি, আমরা প্রচুর প্লাস্টিক সংগ্রহ করি। এত প্লাস্টিক হয় যাতে এক নৌকা ভরে ফেলা যায়। আমরা জালে আটকে থাকা প্লাস্টিক সংগ্রহ করি, তীরের নির্দিষ্ট জায়গায় ফেলি। তীরে আবর্জনা সংগ্রহের দায়িত্বে থাকা ব্যক্তিকে সেগুলো দেই। আমরা এবং আরো 50 থেকে 100 জন মানুষ সমুদ্রে প্লাস্টিক ফেলা বন্ধ করেছি। উপকূলীয় মানুষের অসচেতনতার কারণে প্রতি বছর আনুমানিক 11 থেকে 88 লাখ টন প্লাস্টিক বর্জ্য ভারত মহাসাগরে জমা হয়। আমরা বিরাট মহাসাগরের সবটা হয়তো পরিষ্কার করতে পারবো না, কিন্তু 5 কিলোমিটার পরিষ্কার রাখার লক্ষ্য ঠিকই পূরণ করতে পারবো। আশা করি আমরা সফল হব।
প্লাস্টিক পুনর্ব্যবহারের পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছে উপকূলীয় এই খুদেরা। আমাদের সবচেয়ে বড় ভরসা শিশুরাই। তারা বাড়িতে তাদের বাবা মাকে প্রশ্ন করে, মা, জল দূষিত হলে মাছ অসুস্থ হবে না? সেই মাছ খেলে আমরা সংক্রমিত হব না? আমরা দেখেছি এই মাছগুলো অসুস্থ হয়ে পড়ছে, প্লাস্টিকের বর্জ্যে আটকা পড়ছে। শিশুরাও লক্ষ্য করেছে যে সমুদ্র দূষিত হয়ে পড়েছে। তারা বাবা মাকে সেগুলো বলে। শিশুরা সচেতন হলে সেটাই আমাদের সবচেয়ে বড় জয়। উপকূলীয় পরিবেশবাদী দল, স্কুবা ডাইভার ও সাধারণ মানুষের পারস্পরিক সহায়তায় প্লাস্টিক নির্মূল সহজতর হতে পারে। একজনকে দিয়ে এই কাজ হবে না। আমার মতো ডাইভার, সামুদ্রিক জীববিজ্ঞানী, এনজিও, সাধারণ মানুষ সহ অনেকেই সারা বিশ্বে রয়েছেন। প্লাস্টিকের ব্যবহার এড়াতে সবাইকে একসাথে কাজ করতে হবে, নইলে প্লাস্টিক মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের কাজ চালিয়ে যেতে হবে। তাঁদের মতে প্লাস্টিক মুক্ত বিশ্ব গড়ার স্বপ্ন পূরণে সবার আগের ক্ষতিকারক দিক সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। বড় আবাসনগুলিতে, বিশেষ করে আকাশ ছোঁয়া আবাসনগুলিতে অনেক সময় বাসিন্দারা বাড়ির বর্জ্য নিয়ে নানান অভিযোগ করে থাকেন। এই বিপুল পরিমাণ বর্জ্য দিয়ে কী বা করা সম্ভব, একথাই তাঁরা বলে থাকেন। রাজধানী দিল্লিতে প্রত্যেক দিন প্রায় 11,000 টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়। পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং ব্যবস্থাপনা একটি বড়সড় চ্যালেঞ্জ। এমনকি অনেক সময় জৈব বর্জ্য আলাদা করবার পরেও ব্লক স্তরে দুর্বল পৃথকীকরণের কারণে তা ভাগাড়েই গিয়ে মেশে। তবে চেন্নাইয়ের একটি আবাসনে এই ছবিটা একেবারে আলাদা। রান্নার বর্জ্যগুলো সামাল দিতে এই নারী এমন কাজ করেন যা চেন্নাইয়ের 65 লাখ বাসিন্দাদের অনেকেই করেন না। জৈব বর্জ্য আলাদা করে তিনি সবুজ বিনে ফেলেন। তার এই আবাসনের 30টির বেশি পরিবার একই কাজ করে। তবে তামিলনাড়ুর রাজধানীর এই মানুষেরা ব্যতিক্রমী। ল্যান্ডফিলস நிறைய இருக்கு, குப்பை மக்காது। প্রচুর ভাগাড় রয়েছে এখানে, বর্জ্য সহজে ক্ষয় হয় না, তাই এটা পরবর্তী প্রজন্মের জন্য একটা হুমকি। நான் ஏற்கனவே நிறைய ஸ்டெப்ஸ் পার্সোনালা எடுத்துட்டு இருக்கேன்। ব্যক্তিগতভাবে আমি যা পারি তাই করি। ফল ও সবজি কাটার সময় আমি কম্পোস্টেবল আবর্জনার জন্য বালতিতে বর্জ্য ফেলি। আমি গৃহ সহায়িকাকেও এটা বুঝিয়ে দিয়েছি। এমনকি আমার ছোট ছেলেও এখন এটা জানে। এই পৃথিবীকে, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ রাখতে আমাদের এই ছোটখাটো ব্যবস্থা নেওয়া উচিত। சின்ன முயற்சியெல்லாம் கண்டிப்பா எடுக்கலாம் நம்ம। কয়েক বছর ধরে চেন্নাইয়ের বাসিন্দারা জৈব বর্জ্য আলাদা করতে বাধ্য, কিন্তু খুব কম জনই তা মেনে চলেন। সেগুলোকে কম্পোস্টে পরিণত করার জন্য আছে বিশেষ কেন্দ্র, কিন্তু সেখানে যাওয়ার বদলে অন্যান্য আবর্জনার সঙ্গে সেগুলো ভাগাড়ে গিয়ে মেশে। জৈব বর্জ্য পচে মিথেনের মতো গ্রিন হাউস গ্যাস নির্গত হয়। এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দারা তাদের জৈব বর্জ্য শুধু আলাদাই করেন না, নিজেরাই কম্পোস্ট করেন। সেগুলো সারে পরিণত হতে 45 দিন সময় লাগে। এভাবে 2019 সাল থেকে 6 টন বর্জ্য ভাগাড়ে পতিত হওয়া থেকে রক্ষা পেয়েছে। আমরা আবাসনের দুটো ব্লক থেকে প্রতিদিন বর্জ্য সংগ্রহ করি। প্রতিদিন প্রায় 10 থেকে 12 কেজি বর্জ্য জমা হয়। প্রতি মাসে প্রায় 300 কেজি হয়। এগুলো থেকে আমরা 250 কেজি সার পাই, যা নিজেদের বাগানে ব্যবহার করি। কেউ চাইলে তাদেরকেও দিই। এই আবাসনে সবাই অবশ্য প্রকল্পটিকে শুরুতে সহজে মেনে নেননি। আমি যখন প্রথম এই বর্জ্য পৃথকীকরণ পদ্ধতি সম্পর্কে শুনি, ভেবেছিলাম এটা অপ্রয়োজনীয় অতিরিক্ত কাজ, কিন্তু পরে বুঝেছি এর পেছনে উদ্দেশ্য কি। আমরা এই বায়োডিগ্রেডেবল বর্জ্যকে কাজে লাগাচ্ছি। এগুলোর সাহায্যে আমরা নিজেদের বাগানের গাছে সার দিতে পারছি। আমরা কোনো বর্জ্য বাইরে ফেলছি না। আমাদের 36টি ফ্ল্যাটের পক্ষে যদি এটা সম্ভব হয়, তাহলে আশা করি অন্য অ্যাপার্টমেন্টের বাসিন্দারাও তা চালু করতে পারবেন। এই কমপ্লেক্সের বাসিন্দারাও তাদের প্রকল্পটির বিষয়ে অন্যদেরকেও জানাচ্ছেন, যাতে প্রতিবেশীরাও তাদের অনুসরণ করতে পারেন। এতে আমাদের কোনো লাভ নেই। এর মূল উদ্দেশ্য হলো পরিবেশ পরিষ্কার রাখতে সরকারকে সহায়তা করা এবং বর্জ্য যাতে ভাগাড়ে না ফেলা হয় সেই চেষ্টা করা। পরিবেশ বাঁচাতে আমাদের অনেক বড়সড় সমাধান প্রয়োজন। তবে অনেক সময় কিছু ছোটখাটো জিনিস আছে যা আমরা নিজেরাই করে ফেলতে পারি, যা এমন কিছু খরচ সাপেক্ষ নয়, যা করতে খুব একটা বেশি সময় লাগে না। সহজেই সেই সমস্ত সমাধান আমরা নিজেরাই করে ফেলতে পারি।
আপনারা নিজেরা কি দূষণ কমাতে কোনো উদ্যোগ নিয়েছেন? তবে তা আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে জানাতে পারেন অথবা ইমেলেও লিখে জানাতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।